হেডলাইন দেব ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি, ঠিক আছে। তাহলে ইলেকট্রন আসক্তিটা কি? ইলেকট্রন আসক্তি মানে হচ্ছে ইলেকট্রনের উপরে যে আকর্ষণ তাকে বলা হয় কি ইলেকট্রন আসক্তি। তার মানে ইলেকট্রনটা আকর্ষণ করবে কি নিউক্লিয়াস। ইলেকট্রনটা আকর্ষণ করবে কে? নিউক্লিয়াস। তাহলে কোন পরমাণুর নিউক্লিয়াস ইলেকট্রনকে আকর্ষণ করবে। তাহলে আকর্ষণ করে ইলেকট্রনটাকে কি করবে? তার সর্বশেষ শক্তি স্তরে আনবে। তাহলে বাহিরের কোন একটা ইলেকট্রন নিউক্লিয়াস আকর্ষণ করে তার সর্বশেষ শক্তি স্তরে আনে। এইখানে যে শক্তির প্রয়োজন হয় তাকেই বলা হয় কি ইলেকট্রন আসক্তি, ঠিক আছে। তাহলে কোনো পরমাণু যদি বাহির থেকে কোনো ইলেকট্রন গ্রহণ করে তাহলে কোন চার্জে পরিণত হবে? ঋণাত্মক চার্জে। তাহলে গ্যাসীয় অবস্থায় 1 মোল বিচ্ছিন্ন কোনো পরমাণু অসীম দূর থেকে একটি করে ইলেকট্রন গ্রহণ করে 1 মোল ঋণাত্মক আয়নে পরিণত হতে যে শক্তির প্রয়োজন তাকে বলা হয় কি ইলেকট্রন আসক্তি, ঠিক আছে। তাহলে ইলেকট্রন আসক্তির সময় কি হয়? শক্তি নির্গত হয়। ইলেকট্রন আসক্তির সময় কি হয়? শক্তি নির্গত হয়। তাহলে পর্যায়ে কি হবে ইলেকট্রন আসক্তির মান? দেখো আমাদের গত দিনের সেই ছবিটা একটু দেখি আমরা। এই যে এটা ছিল আমাদের গত দিনের। পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে পারমাণবিক সংখ্যা বাড়ে, কেন্দ্রে প্রোটন সংখ্যা বা ধনাত্মক চার্জ বাড়ে এবং সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা বা ঋণাত্মক চার্জ বাড়ে। ফলে কেন্দ্রের সাথে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনের আকর্ষণ বাম থেকে ডান দিকে বাড়ে, ফলে পরমাণুর আকার কি হয়? হ্রাস পায়। জি স্যার। পরমাণুর আকার হ্রাস পাওয়ার মানে হচ্ছে কেন্দ্র থেকে সর্বশেষ শক্তি স্তরের দূরত্ব কি হয়? হ্রাস পায়। তাহলে পরমাণুর কেন্দ্র থেকে যখন সর্বশেষ শক্তি স্তরের দূরত্ব হ্রাস পাবে তত বাহিরের ইলেকট্রনকে কি করতে পারবে? নিউক্লিয়াস নিজের দিকে আকর্ষণ করতে পারবে। তাহলে যত বাম থেকে ডান দিকে যায় তত ইলেকট্রন আসক্তির মান কি হয়? বৃদ্ধি পায়, ঠিক আছে। আর গ্রুপে কি হয়? উপর থেকে নিচের দিকে পরমাণুর আকার বৃদ্ধি পায়, ফলে নিউক্লিয়াস থেকে সর্বশেষ শক্তি স্তরের দূরত্ব বৃদ্ধি পায়, ফলে ইলেকট্রন আসক্তির মান হ্রাস পায়। ক্লিয়ার? এই গ্রুপে একটা ব্যতিক্রমধর্মী আছে, সেটা হচ্ছে ক্লোরিনের তুলনায় ক্লোরিনের বেশি হওয়ার কথা ছিল, কিন্তু ক্লোরিনের কম, ঠিক আছে। এখানে এটা হচ্ছে ব্যতিক্রমধর্মী। এটা তোমরা পড়বা হচ্ছে ডাক্তার মইজ ইকবালের বই থেকে, ওখানে অনেক সুন্দরভাবে দেওয়া আছে। তাহলে আমরা ব্যতিক্রমধর্মীকে একটু বুঝি। দেখো, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখতে পাই 1s2 2s2 2p5, আর ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করলে দেখতে পাই 1s2 2s2 2p6 3s2 3p5 3d0। তাহলে দেখো ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে অরবিটাল আছে কয়টা? এস অরবিটাল একটি, আর পি অরবিটাল তিনটি, মোট অরবিটাল 4টি, ঠিক আছে। আর ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে দেখো অরবিটাল আছে কয়টি? এস অরবিটাল একটি, পি অরবিটাল তিনটি, ডি অরবিটাল 5টি, মোট 9টি। তাহলে দেখো এখানে 4টি অরবিটালের মধ্যে ইলেকট্রন থাকে 7টি, আর এখানে 9টি অরবিটালের মধ্যে ইলেকট্রন থাকে কয়টি? 7টি। তাহলে বলতো কোন জায়গায় ইলেকট্রন ঘনত্ব বেশি? ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন ঘনত্ব বেশি, কারণ 4টি অরবিটালের মধ্যে 7টি ইলেকট্রন বিদ্যমান, আর ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে 9টি অরবিটালের মধ্যে 7টি ইলেকট্রন বিদ্যমান, যার কারণে ইলেকট্রন ঘনত্ব কম। এই কারণে কি হয়? ক্লোরিন বাহিরের কোনো ইলেকট্রনকে আকর্ষণ করলেও তার সর্বশেষ শক্তি স্তর নিউক্লিয়াস আকর্ষণ করে ঠিকই, কিন্তু সর্বশেষ শক্তি স্তর কি করতে দেয় না? তাকে তার সর্বশেষ শক্তি স্তরে ঢুকতে দিতে চায় না। এই কারণে ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান ব্যতিক্রম। ক্লিয়ার? বুঝতে পারছো? একটু কথা বললো, সমস্যা থাকলে কথা বললো। তাহলে
ক্লোরিন এবং ক্লোরিনেরটা যখন ব্যাখ্যা করবা তখন কি দ্বারা ব্যাখ্যা করবা? তাদের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন ঘনত্ব। সমস্যা নাই তো? আরো কি প্রবলেম আছে? না স্যার। আচ্ছা, তাহলে এটা আহ কবিরের বইতে বা হাজারীর বইতে ভালো নাই, এটা আছে মইজ ইকবালের বইতে। তোমাদের কাছে কি কারো কাছে আছে মইজ ইকবালের বই? না না স্যার, স্যার। অক্ষরপত্র আছে। অক্ষরপত্র আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মইজ ইকবাল থেকে ছবি তুলে পাঠিয়ে দিব গ্রুপে, ঠিক আছে? আচ্ছা ওখান স্যার, ঠিক থেকে করে ফেলবা। আর যদি বাই চান্স ভুলে যায় তাহলে আমাকে একটু মনে করে দিবা, হ্যাঁ? জি স্যার। আচ্ছা স্যার। আচ্ছা, তাহলে গ্রুপে অপর থেকে যত নিচের দিকে নামি তত কি হয়, ইলেকট্রন আসক্তির মান হ্রাস পায়। তাহলে ক্লোরিনেরটা ব্যতিক্রম হওয়ার কারণটা করে ফেলবা, হ্যাঁ? এখানে এই যে দেখো, আমি একটু দেখাই দিই, ব্যাখ্যাটা মইজ ইকবাল থেকে পড়বা। এখানে দেখো এই যে ক্লোরিনের 346, তাহলে তার থেকে ক্লোরিনের কম হওয়ার কথা ছিল, ব্রোমিনের আরো কম হওয়ার কথা ছিল, আয়োডিনের আরো কম হয়েছে। দেখো সবারটাই কিন্তু ধারাবাহিক ভাবে কমছে, শুধু মাঝখান থেকে ফ্লোরিনেরটা বেশি কমে গেছে। তাহলে ফ্লোরিনেরটা এরকম ব্যতিক্রম হওয়ার কারণ হচ্ছে তার ইলেকট্রন ঘনত্ব, ঠিক আছে? সমস্যা নাই তো? আচ্ছা, এরপরে আমাদের পর্যায়বৃত্ত ধর্ম মোটামুটি শেষ। পর্যায়বৃত্ত ধর্ম মোটামুটি শেষ। এখান থেকে কিছু গ্রাফ থাকে, গ্রাফ থেকে কোশ্চেন আসে। তোমাদের বইয়ে দেখো 234 পৃষ্ঠা কবিরের বই একটা গ্রাফ আছে, দেখছো? এই গ্রাফ দিয়ে কিন্তু সৃজনশীলে কোশ্চেন থাকে। কবিরের বই 234 পেজ। পাইছো সবাই? একটু পাইলে কথা বলো। কবিরের বই 234 পেজে যে গ্রাফটা আছে, এই এরকম টাইপের গ্রাফ দিয়ে পর্যায়বৃত্ত ধর্ম থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। ফলে এই গ্রাফটা ভালো মতো করবা, ঠিক আছে? এইখানে এই যে যে ব্যতিক্রম ধর্মীগুলা, ওগুলা কিন্তু ইন্ডিকেট করা আছে, ওই অনুযায়ী করে ফেলবা, ঠিক আছে? জি স্যার। এরপরে আমাদের এখান থেকে আছে পিএইচ। পিএইচ কাকে বলে? হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে আমরা বলি কি? পিএইচ। পিএইচ এর সংজ্ঞাটা আছে এখানে। এরপরে এটা হচ্ছে কি, দেখো এই থার্ড ব্র্যাকেট দ্বারা ঘনমাত্রা প্রকাশ করা হয়। থার্ড ব্র্যাকেট দ্বারা কি প্রকাশ করা হয়? ঘনমাত্রা। এইচ প্লাস তার মানে কি? হাইড্রোজেন আয়ন। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে আমরা কি বলবো? পিএইচ, ঠিক আছে? তাহলে হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে কি বলবো? হাইড্রক্সিল আয়ন, তার ইউএইচ। ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে আমরা কি বলবো? পিওএইচ, ঠিক আছে? আচ্ছা, এরপর আমাদের আরো কতগুলা টার্ম সামনে আসবে, তাহলে আমি একটু একসাথে দেখাই যাই। কে এ, এর ঋণাত্মক লগারিদমকে আমরা কি বলবো? পি পিকে। কে এ, ঠিক আছে? ঠিক একই রকম ভাবে কে ভি, এর ঋণাত্মক লগারিদমকে আমরা কি বলবো? পি কে ভি, ঠিক আছে? আর হচ্ছে এখান থেকে আর জানতে হবে পিএইচ এর মান 7 হলে দ্রবণটা কেমন হবে? নিরপেক্ষ। নিরপেক্ষ। পিএইচ এর মান যদি 7 এর থেকে বেশি হয় তাহলে হবে কেমন? ক্ষারকীয়। আর পিএইচ এর মান যদি 7 এর থেকে কম হয় তাহলে কেমন হবে? অম্লীয়। সমস্যা নেই তো? এই জিনিসগুলো আমাদের একটু জানতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য জানতে হবে, আমরা তড়িৎ ঋণাত্মকতা পড়েছিলাম, তাই না? মনে আছে? তড়িৎ ঋণাত্মকতা, দুইটা পরমাণুর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 1.9 হয়, দুইটা পরমাণুর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 1.9 বা তার থেকে বেশি হয়, ঠিক আছে?
তাহলে আয়নিক বন্ধন গঠিত হয়। তাহলে কি বন্ধন গঠিত হয়? আয়নিক বন্ধন। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 1.9 থেকে বেশি হলে কি হবে? আয়নিক বন্ধন। আর 1.9 থেকে যদি কম হয় তাহলে হবে কি? সমযোজী বন্ধন। ঠিক আছে? পারবা? জি স্যার। আচ্ছা, এরপরে আমরা কিছু কোশ্চেন লিখবো, তারপরে আমি পড়াই দিচ্ছি। আমাদের কিছু কোশ্চেন লেখার পরে আমি এরপরে বুঝিয়ে দিচ্ছি। আয়নিক বন্ধন, 1 নম্বর লেখো আয়নিক বন্ধন। তারপরে লেখো বিভিন্ন আয়নিক যৌগের গঠন ব্যাখ্যা। বিভিন্ন আয়নিক যৌগের গঠন ব্যাখ্যা। তারপরে লেখো আয়নিক যৌগের বৈশিষ্ট্য। এরপর লেখো আয়নিক যৌগের দ্রাব্যতা। আয়নিক যৌগের দ্রাব্যতা। লিখতে পারতেছো নাকি বেশি দ্রুত বলা হয়ে যাচ্ছে? জি স্যার, পারতেছি। আয়নিক যৌগের দ্রাব্যতা। এরপর লেখো সমযোজী যৌগ বা সমযোজী বন্ধন। তারপর লেখো সমযোজী যৌগের গঠন ব্যাখ্যা। সমযোজী যৌগের গঠন ব্যাখ্যা। সমযোজী যৌগের গঠন ব্যাখ্যা। এরপর লেখো সমযোজী যৌগের বৈশিষ্ট্য। সমযোজী যৌগের বৈশিষ্ট্য। তারপর লেখো আয়নিক ও সমযোজী যৌগের মধ্যে পার্থক্য। 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 তারপর লেখো একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন। তারপর লেখো যোজনী বন্ধন মতবাদ। যোজনী বন্ধন মতবাদ। তারপর লেখো আণবিক অরবিটাল মতবাদ। এর আগে স্যার কি বলছেন একটু আবার? একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন। একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন। এরপরে স্যার? এরপর হচ্ছে যোজনী বন্ধন মতবাদ। যোজনী বন্ধন মতবাদ। ব্র্যাকেটের মধ্যে লেখো ভি, বড় হাতের ভি, তারপরে বড় হাতের বি, বড় হাতের টি। ভিভিটি। এই যে লাগলাম ভিডিওতে দেখা যাচ্ছে, দেখো ভিভিটি। যোজনী বন্ধন মতবাদ। জি স্যার, থ্যাংক ইউ। এরপর লেখো আণবিক অরবিটাল মতবাদ। ব্র্যাকেটের মধ্যে লেখো এম ও টি। আণবিক অরবিটাল মতবাদ, এম ও টি। মলিকুলার অরবিটাল থিওরি। তারপর লেখো সিগমা ও পাই বন্ধন। সিগমা ও পাই বন্ধন। এরপর লেখো সিগমা ও পাই বন্ধনের মধ্যে পার্থক্য। সিগমা ও পাই বন্ধনের মধ্যে পার্থক্য। এরপর লেখো সংকরণ। সংকরণ। তারপর লেখো
sp সংকরণ এর বিস্তারিত। এরপর লেখো sp2 সংকরণ এর বিস্তারিত। এরপর লেখো sp3 সংকরণ এর বিস্তারিত। sp sp2 sp3 সংকরণ এর বিস্তারিত। তিনটা আলাদা প্রশ্ন হবে, অনেক বড় এখানে। ঠিক আছে, এরপরে লেখো, দেখো এখানে অ্যামোনিয়া NH3 ও পানি H2O এদের সংকরণ ব্যাখ্যা। এদের সংকরণ ব্যাখ্যা। এদের সংকরণ ব্যাখ্যা। এরপর লেখো বিভিন্ন যৌগের সংকরণ নির্ণয়। বিভিন্ন যৌগের সংকরণ নির্ণয়। বিভিন্ন যৌগের সংকরণ নির্ণয়। এরপরে লেখো বিভিন্ন যৌগের সংকরণের ব্যতিক্রম ধর্মিতা ব্যাখ্যা। বিভিন্ন যৌগের সংকরণের ব্যতিক্রম ধর্মিতা ব্যাখ্যা। এরপরে লেখো ইথিলিন ও ইথাইন এর অরবিটাল চিত্র। ইথিলিন ও ইথাইনের অরবিটাল চিত্র। তারপরে লেখো বেনজিনের অরবিটাল চিত্র। বেনজিনের অরবিটাল চিত্র। এরপর লেখো জটিল যৌগের সংকরণ ব্যাখ্যা। জটিল যৌগের সংকরণ ব্যাখ্যা। ঠিক আছে, জি স্যার। এরপর লেখো সন্নিবেশ সমযোজী বন্ধন। আজকে সাজায় দিচ্ছি কি কি পড়বো, এই শিডিউলটা আমাকে বলবা, আমি এই অনুযায়ী পড়াবো। হ্যাঁ, সন্নিবেশ সমযোজী বন্ধন। এরপর লেখো বিভিন্ন যৌগের বন্ধন সমূহ নির্ণয়। বিভিন্ন যৌগের বন্ধন সমূহ নির্ণয়। বিভিন্ন যৌগের বন্ধন সমূহ নির্ণয়। এরপর লেখো লাস্ট কোশ্চেন, ধাতব বন্ধন ও তার বৈশিষ্ট্য। ধাতব বন্ধন ও তার বৈশিষ্ট্য। এই হলো আমাদের লেকচার প্ল্যান। কয়টা কোশ্চেন হয়েছে মোট? 26টা। এই 26টা 26টা স্যার। মোটামুটি আমাদের এই অধ্যায়ের 95%-এরও বেশি শেষ হয়ে যাবে। আচ্ছা, ফার্স্ট কোশ্চেনটা কি ছিল বলো? আয়নিক বন্ধন ও তার যৌগের গঠন ব্যাখ্যা। আয়নিক বন্ধন ও তার যৌগের আয়নিক বন্ধন। আচ্ছা, আয়নিক বন্ধনটা একটু দেখো, খেয়াল করো। তাহলে আয়নিক বন্ধন কি? ধাতু এবং অধাতু। ধাতু আমরা চিনি কিভাবে? যাদের নামের শেষে কি আছে? আম। যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, স্ট্যান্সিনিয়াম, ক্যাডমিয়াম। ঠিক আছে,
তাহলে ধাতুর নামের শেষে কি থাকবে? আম। তাহলে ধাতু আর অধাতুর মধ্যে কি বন্ধন গঠিত হয়? আয়নিক বন্ধন গঠিত হয়। কিভাবে? দেখো, ধাতু পরমাণু ইলেকট্রন ত্যাগ করে। তাহলে ত্যাগ করলে কিসে পরিণত হবে? ধনাত্মক চার্জ। ধনাত্মক চার্জে পরিণত হবে। ঠিক আছে? আর অধাতু পরমাণু কি করে? ইলেকট্রন গ্রহণ করে। অধাতু পরমাণু কি করে? ইলেকট্রন গ্রহণ করে। ঠিক আছে? তাহলে ইলেকট্রন গ্রহণ করলে কিসে পরিণত হয়? ঋণাত্মক চার্জ। ঠিক আছে? আর বিপরীতধর্মী চার্জ পরস্পরকে কি করে? আকর্ষণ করে। বিপরীতধর্মী চার্জ পরস্পরকে কি করে? আকর্ষণ করে। ঠিক আছে? এই আকর্ষণের ফলে যে বন্ধনের সৃষ্টি হয় তাকে আমরা বলি কি? আয়নিক বন্ধন। তাহলে কি বললাম? দেখো সুন্দরভাবে, ধাতু পরমাণু ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক চার্জে পরিণত হয়। অধাতু পরমাণু সেই ত্যাগ করা ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক চার্জে পরিণত হয়। বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। এই আকর্ষণের ফলে তাদের মধ্যে যে বন্ধন গঠিত হয় তাকে আমরা বলি কি? আয়নিক বন্ধন। বুঝা গেছে? যেমন দেখো, সোডিয়াম একটা ধাতু, ক্লোরিন একটা কি? অধাতু। তাহলে সোডিয়াম পরমাণু ইলেকট্রন ত্যাগ করে। ত্যাগ করে কিসে পরিণত হবে? সোডিয়াম প্লাস। আর ক্লোরিন পরমাণু সেই ইলেকট্রন গ্রহণ করবে। গ্রহণ করে কি হবে? Cl মাইনাস। তাহলে এই সোডিয়াম প্লাস এবং এই ক্লোরিন মাইনাস বিপরীতধর্মী চার্জ একজন আরেকজনকে কি করবে? আকর্ষণ করবে। তাহলে এই আকর আকর্ষণের ফলে তাদের মধ্যে কি হবে? একটা বন্ধন সৃষ্টি হবে। যে বন্ধনকে আমরা বলবো কি? আয়নিক বন্ধন। ঠিক আছে? তাহলে বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করবে। আকর্ষণের ফলে তাদের মধ্যে একটা বন্ধন সৃষ্টি হবে যাকে আমরা বলবো কি? আয়নিক বন্ধন। সমস্যা নেই তো? বুঝতে পারছো? না স্যার। আচ্ছা, এবার এটার জি স্যার। অরবিটাল চিত্র দিয়ে ব্যাখ্যা করতে হবে। কিভাবে? দেখো, সোডিয়াম পরমাণুটাকে আঁকতে হবে। এটা হলো কি? সোডিয়াম পরমাণু। সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে। আর এটা হচ্ছে ক্লোরিন পরমাণু। সর্বশেষে 7টা ইলেকট্রন আছে। এই সোডিয়াম পরমাণু এই ইলেকট্রনটা কাকে দিবে? ক্লোরিনকে দিয়ে দিবে। দিয়ে দিলে কি হবে? দেখো, এই হচ্ছে সোডিয়াম পরমাণু। এই হচ্ছে ক্লোরিন পরমাণু। তাহলে এই হচ্ছে আমাদের সেই সোডিয়াম ক্লোরাইড যৌগ। ঠিক আছে? তাহলে যে কোনো যৌগের, সমযোজী যৌগের গঠন ব্যাখ্যা করতে পারবা? ম্যাগনেসিয়াম স্যার, ক্লোরাইড এটা কিভাবে যৌগ গঠন করবে? ম্যাগনেসিয়ামের স্যার ম্যাগনেসিয়াম সর্বশেষ দুইটা শক্তি ইলেকট্রন। স্তরে 2টা ইলেকট্রন আছে। সেই 2টা ইলেকট্রন সে ত্যাগ করবে। 2টা ক্লোরিন প্রত্যেকে একটা করে ইলেকট্রন গ্রহণ করে Cl মাইনাসে পরিণত হবে। এই বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণের মাধ্যমে তাদের মধ্যে কি হবে? আয়নিক বন্ধনের সৃষ্টি হবে। ঠিক আছে? আর যাবে? বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ। এরপরে আমাদের ছিল আয়নিক যৌগের বৈশিষ্ট্য। আয়নিক যৌগের অনেকগুলা বৈশিষ্ট্য আছে। তার মধ্যে 4টা-5টা বৈশিষ্ট্য আছে বইতে। যেইগুলা তোমাদের প্রবলেম হইতে পারে ওগুলো আমি একটু বলে দেই, বাকিগুলো তোমরা পড়লেই পারবা। যেমন পোলারিটি, আয়নিক যৌগ পোলারিটি প্রদর্শন করে। তাহলে তোমাদের জানতে হবে পোলারিটি কি? পোলারিটি, পোলারিটি। তাহলে পোলারিটি কি জিনিস আগে সেইটা জানতে হবে। একই পোলারিটিতে আরেক নাম হচ্ছে পোলার অথবা ডাইপোল অথবা দ্বিমেরু। তাহলে ডাই মানে দুই, পোল মানে কি? প্রান্ত বা মেরু। তাহলে ডাইপোল মানে কি? দুই প্রান্ত বা দুই মেরু। ঠিক আছে? পোলার মানেও সেম,
দ্বিমেরু মানেই same। তার মানে একই যৌগের মধ্যে যখন কোনো ধনাত্মক প্রান্ত এবং যখন কোনো ঋণাত্মক প্রান্ত থাকে তখন তাদেরকে আমরা বলি কি ডাইপোল, পোলার বা দ্বিমেরু যৌগ। পোলার যৌগ যে ধর্ম প্রদর্শন করে তাকে বলা হয় কি পোলারিটি। পোলার যৌগ যে ধর্ম প্রদর্শন করে তাকে আমরা বলি কি পোলারিটি। যেমন সোডিয়াম ক্লোরাইড, এটা একটা পোলার যৌগ। কেন? সোডিয়াম প্লাস ক্লোরিন কি মাইনাস। তাহলে একই যৌগের মধ্যে একটা ধনাত্মক প্রান্ত আছে, একটা ঋণাত্মক প্রান্ত আছে। তাহলে এটা কি ধরনের যৌগ? ডাইপোল বা পোলার বা দ্বিমেরু। ঠিক আছে? তাহলে এর যে ধর্ম বা বৈশিষ্ট্য তাকে আমরা বলবো কি পোলারিটি। ওকে? তারপর আমরা পড়বো আয়নিক জি যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়, আয়নিক যৌগ গ্লাস বা স্ফটিক আকারে থাকে। তারপরে এরকম যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো আমরা পড়ে ফেলবো। ঠিক আছে? আরেকটা যেটা সমস্যা হবে তোমাদের, যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দ্রাব্যতা। আয়নিক যৌগের দ্রাব্যতা বা দ্রবণীয়তা। তাহলে এখানে তোমাকে জানতে হবে পোলার যৌগ কাকে বলে, পোলার দ্রাবক কাকে বলে। পোলার যৌগ মানে হচ্ছে সেই যৌগ যে যৌগের মধ্যে কি থাকবে একটা ধনাত্মক প্রান্ত একটা ঋণাত্মক প্রান্ত। আর পোলার দ্রাবক কাকে বলবা? সেই দ্রাবক যেই দ্রাবকের মধ্যেও কি থাকবে ধনাত্মক ঋণাত্মক প্রান্ত থাকবে, যেমন পানি। পানির মধ্যে অক্সিজেন ডেল মাইনাস, হাইড্রোজেন ডেল প্লাস। তাহলে পানি কি পোলার যৌগ। ঠিক আছে? তাহলে একটা হচ্ছে পোলার যৌগ আর একটা হচ্ছে কি পোলার দ্রাবক। দ্রাবক যৌগ। ঠিক আছে? আর অপোলার যৌগ কাকে বলে? অপোলার যৌগ কাকে বলবা? অপোলার বলতে পারবা? যেই যৌগের মধ্যে কি নাই ধনাত্মক ঋণাত্মক কোনো প্রান্ত নাই। আর অপোলার দ্রাবক কাকে বলবা? যেই দ্রাবকের মধ্যেও কি নাই কোনো ধনাত্মক ঋণাত্মক প্রান্ত নেই। ঠিক আছে? বুঝতে পারতেছো কথা? জি স্যার। তাহলে পোলার যৌগ, পোলার দ্রাবক, অপোলার যৌগ, অপোলার দ্রাবক। আচ্ছা, হিন্দু ধর্মের মধ্যে একটা কথা আছে। তোমাদের মধ্যে হিন্দু ধর্মে কেউ আছো? হিন্দু ধর্মে কেউ আছো? না স্যার। না স্যার, কেউ নাই। হিন্দু ধর্মের মধ্যে একটা কথা আছে, আগে গল্পটা বলি তাহলে পড়াটা বুঝতে সহজ হবে। এটা হচ্ছে হিন্দু ধর্মে সাধারণত ৪টা ভাগ আছে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। পড়ছো সমাজ বিজ্ঞান বইয়ে 9, 10 থাকতে বা আগে ছোটবেলায়, তাই না? তাহলে হিন্দু ধর্মেরই হচ্ছে, এটা আগে ছিল এখন আর অতটা নাই, এখন অতটা মানে না। সেটা হচ্ছে আহ ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণের মেয়েকেই বিয়ে করে, তাই না? তার মানে এক জাতের ছেলে অন্য জাতের মেয়েকে বিয়ে করতে পারে না, আবার অন্য জাতের মেয়ে অন্য জাতের কোনো ছেলের সাথেও বিয়ে করতে পারে না। এটা আগে হিন্দু ধর্মের মধ্যে ছিল। তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের এখানে কাজে লাগে, যে এক জাতের কোনো কিছু অন্য জাতের কোনো কিছুতে দ্রবীভূত হবে না। তার মানে পোলার যৌগ পোলার দ্রাবকে দ্রবীভূত হবে, অপোলার দ্রাবকে দ্রবীভূত হবে না। আবার অপোলার যৌগ অপোলার দ্রাবকে দ্রবীভূত হবে, কিন্তু পোলার দ্রাবকে দ্রবীভূত হবে না। কথাটা কি বোঝা গেছে? কথা কথা বুঝলে জি কথা স্যার। বলবো। জি স্যার। তাহলে সোডিয়াম ক্লোরাইড এটা একটা পোলার যৌগ। পানি পোলার যৌগ। পানিতে দিলে কি হবে? সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত হবে। আচ্ছা, তেলের মধ্যে লবণ দিলে দ্রবীভূত হয় না কেন? কারণ তেল হচ্ছে অপোলার। তেল কেমন? অপোলার। অপোলা। তাহলে অপোলার দ্রাবকের মধ্যে পোলার যৌগ দিলে সেটা কি হবে না? দ্রবীভূত হবে। ব্যবহৃত হবে না। ঠিক আছে? তাহলে এখন আমরা জানবো কিভাবে দ্রবীভূত হয়, কারণ এটার ব্যাখ্যা আসে। এই জন্য আমরা কিভাবে দ্রবীভূত হয় সেটা একটু দেখবো। হ্যাঁ, তাহলে দেখো, একটু খেয়াল করো। এইটা হচ্ছে একটা সোডিয়াম ক্লোরাইডের যৌগ। এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের একটা যৌগ ক্লাস। আর পানি, এই যে
জেল প্লাস জেল মাইনাস, তাই না? পানির ধনাত্মক প্রান্ত, খেয়াল করো, পানির ধনাত্মক প্রান্ত সোডিয়াম ক্লোরাইডের ঋণাত্মক প্রান্ত, তার মানে ক্লোরিন গুলাকে আকর্ষণ করবে, আকর্ষণ করে আলাদা করে ফেলবে, আকর্ষণ করে কি করবে, আলাদা করবে। তার মানে পানির ধনাত্মক প্রান্ত সোডিয়াম ক্লোরাইডের ঋণাত্মক প্রান্তকে আকর্ষণ করে কি করতেছে, আলাদা করতেছে। আর পানির ঋণাত্মক প্রান্ত, পানির ঋণাত্মক প্রান্ত সোডিয়াম গুলাকে কি করতেছে, আকর্ষণ করে আলাদা করে ফেলতেছে। তাহলে সোডিয়াম আলাদা হয়ে গেল, ক্লোরিন আলাদা হয়ে গেল, তার মানে সোডিয়াম ক্লোরাইড যে যৌগটা আছে, এই যৌগটা কি হয়ে গেল, পানিতে দ্রবীভূত হয়ে গেল। ক্লিয়ার? তাহলে জি স্যার। দ্রাব্যতা নিয়ে কারো কোনো সমস্যা নাই তো? না স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে এরপরে কি আছে, সমুদ্র যৌগের বৈশিষ্ট্যগুলো করে ফেলবা সব, ঠিক আছে? সমুদ্র যৌগের মধ্যে যত বৈশিষ্ট্য আছে সব সুন্দরভাবে করে ফেলবা। এই সরি, সমযোজিত না, আয়নিক যৌগের সকল বৈশিষ্ট্য সুন্দরভাবে করে ফেলবা। এরপরে কি আছে বলো, কোশ্চেন বলো। সমুদ্রী যৌগ। সমযোজী যৌগ। তাহলে সমযোজী যৌগ বা সমযোজী বন্ধন কাকে বলে? অধাতু অধাতু সমযোজী বন্ধন গঠন করে। কারা কারা? অধাতু অধাতু সমযোজী বন্ধন গঠন করে। কিভাবে? একটা পরমাণু যতগুলো ইলেকট্রন শেয়ারের জন্য দেয়, অন্য পরমাণু ঠিক ততগুলো ইলেকট্রন শেয়ারের জন্য দেয়। তার মানে সম সংখ্যক ইলেকট্রন, কতটা কি, সম সংখ্যক ইলেকট্রন, এটাও কি করবে, সম সংখ্যক ইলেকট্রন দেবে। তাহলে উভয় পরমাণু সম সংখ্যক ইলেকট্রন দান করবে, কেউ একবারে দিয়ে দেবে না, আবার কেউ একবারে নেবেও না। তার মানে উভয় পরমাণু সমসংখ্যক ইলেকট্রন দান করবে, সেই দান করা ইলেকট্রন কি করবে, উভয় পরমাণুর নিউক্লিয়াসের মাঝখানে থাকবে। তার মানে সাপোজ মনে করো এটা একটা পরমাণু, এটা একটা পরমাণু, এ একটা ইলেকট্রন দিবে, এ একটা ইলেকট্রন দিবে, তাহলে উভয় পরমাণুর মাঝখানে, নিউক্লিয়াসের মাঝখানে কি আছে, সেই ইলেকট্রন দুইটা আছে। তাহলে এই যে যে বন্ধন, এটাকে বলবো কি আমরা সমযোজী বন্ধন, ঠিক আছে? যেমন হাইড্রোজেন একটা ইলেকট্রন দেয়, আর একটা হাইড্রোজেন আর একটা ইলেকট্রন দেয়, তাহলে এদের মধ্যে যে বন্ধন হয়, এই যে সেই বন্ধনটা, যে বন্ধনটা আমরা বলবো কি, সমযোজী বন্ধন। তাহলে দুটি অধাতব পরমাণু সম সংখ্যক ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয়, কথাটা কি বললাম, দুটি অধাতব পরমাণু সম সংখ্যক ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয়, তাকে আমরা বলি কি, সমযোজী বন্ধন। আর সমযোজী বন্ধনযুক্ত যৌগকে বলি কি, সমযোজী যৌগ, ঠিক আছে? তাহলে এই যে যে শেয়ার করা ইলেকট্রন দুইটা, এই শেয়ার করা ইলেকট্রন দুইটা উভয় পরমাণু কি করে, ব্যবহার করে, যার কারণে এরও দ্বিত্ব পূর্ণ হয়, এরও দ্বিত্ব পূর্ণ হয়। কথা বোঝা গেছে? আবার HCl হাইড্রোজেনের একটা ইলেকট্রন, ক্লোরিনের একটা ইলেকট্রন, উভয় পরমাণু নিউক্লিয়াসের মাঝখানে থাকে, হাইড্রোজেনেরও কি হয়, দ্বিত্ব পূর্ণ হয়, ক্লোরিনের কি হয়, অষ্টক পূর্ণ হয়। উভয় সমানভাবে এই ইলেকট্রন দুইটা ব্যবহার করে। তাহলে এটাকে আমরা বলবো কি, সমযোজী বন্ধন, ঠিক আছে? তাহলে সমযোজী যৌগের মধ্যে কোনো পোলারিটি সৃষ্টি হয় না, এই কারণে সমযোজী যৌগ অপোলার যৌগের মধ্যে দ্রবীভূত হয়, অপোলার দ্রাবকের মধ্যে কি হয়, দ্রবীভূত হয়। এটা ক্লাস বা দানাদার না, এটা স্ফটিক আকারে থাকে না, ঠিক আছে? এই হলো সমযোজী যৌগের বৈশিষ্ট্য। তাহলে সমযোজী যৌগের বৈশিষ্ট্য পারা যাবে। তাহলে আয়নিক যৌগ এবং সমযোজী যৌগের মধ্যে পার্থক্যটা পড়ে ফেলবা, এটা থাকবে হোমওয়ার্ক। কি হোমওয়ার্ক থাকবে, পার্থক্য, ঠিক আছে? আয়নিক যৌগ এবং সমযোজী যৌগের মধ্যে যে পার্থক্য, এই পার্থক্যটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। কথা বোঝা গেছে? জি স্যার, বুঝছি। আচ্ছা, এবার বিভিন্ন যৌগের, সমযোজী যৌগের গঠন ব্যাখ্যা করতে বলতে পারে। তাহলে গঠন ব্যাখ্যা করতে পারবা? এই যে আমি কয়েকটা গঠন কিন্তু দেখাই দিচ্ছি তোমাকে। হাইড্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন, ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে 7টা ইলেকট্রন। তাহলে ক্লোরিন একটা পেলে তার অষ্টক পূর্ণ হয়, আর হাইড্রোজেন একটা পেলে তার দ্বিত্ব পূর্ণ হয়। তখন হাইড্রোজেন একটা ইলেকট্রন দেয়, ক্লোরিন একটা ইলেকট্রন দেয়, দেওয়ার ফলে কি হয়, উভয় পরমাণু সমানভাবে এই দুইটা ইলেকট্রন শেয়ার করে।
ফলে হাইড্রোজেনের দ্বিত্বক পূর্ণ হয়, ক্লোরিনের অষ্টক পূর্ণ হয়। ব্যাখ্যা করা যাবে, যেমন Cl2, এখানে কি হয়, ক্লোরিনের 7টা আছে, এই ক্লোরিনেরও 7টা আছে, একটা দেয় একটা দেয়, তাহলে দুইজনই একটা একটা দিচ্ছে, সমান সংখ্যক দিয়ে কি করতেছে, শেয়ার করতেছে, এরও অষ্টক পূর্ণ হয়ে গেল, এরও অষ্টক পূর্ণ হয়ে গেল। ক্লিয়ার? জি স্যার। পারা যাবে? জি স্যার। আর দিব? না স্যার, আজকে স্যার। আচ্ছা, পার্থক্যটা লিখে আমাকে মেসেঞ্জারে পাঠাবা সবাই, ঠিক আছে? জি স্যার। সবাই ভালো থাকবা, ভালো মতো পড়ে ফেলবা, সামনের দিন পড়া ধরবো, ওরকম ভাবে পড়বা, হ্যাঁ? ঠিক আছে আচ্ছা ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।